23শে এপ্রিল ছিল বিশ্ব বই দিবস। আমরা যখন বই পড়ি মূলত তখন আমরা আনন্দের সঙ্গে থাকি, অর্থাৎ একটি ভালো বই নিয়ে আসা মানে নিজেকে আনন্দের মধ্যে রাখা। কিন্তু আমরা অনেকে বলে থাকি কি বই পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো। বই কি পড়লেই হয়, বা আমরা সবসময় কি বই পড়ার মতো মানসিক স্থিতি নিয়ে থাকি? সেসব প্রশ্নের সুলুক সন্ধান নিয়ে আমাদের নেক্সাস টেলিভিশনের আয়োজন বই ভালোবাসি তোমারে। আমন্ত্রণ জানাচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। আমাদের আজকের অনুষ্ঠান বই ভালোবাসি তোমারে। আমরা আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধেয় স্যার ইমেরিটাস প্রফেসর নজরুল ইসলাম। বই অভিযাত্রা, শৈশবে তিনি কী পড়তেন, কীভাবে বই সংগ্রহ করতেন থেকে শুরু করে তার দীর্ঘ কর্মজীবন এবং শিল্প সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে স্যারের সঙ্গে আছে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আজকে তো বলতে পারি ভালোই আছি। আমার বয়স তো 85 হয়ে গেছে, কিন্তু হাঁটি, মানে টুকটাক হাঁটা আর কি। আপনার শৈশব কৈশোরে কী ধরনের বই পড়তেন, সেই বিষয়গুলো যদি একটু শেয়ার করেন। সত্যিকারে স্কুল ভর্তি হই ফরিদপুর টাউনে। আমার বাবা ওখানে চাকরি করতেন, এবং পঞ্চম শ্রেণীতে, এটা হলো রাজবাড়ির কালুখালী রজনীকান্ত হাই স্কুল, ওইখানে। ক্লাস 5 কি হাই স্কুলের মধ্যে পড়তো তখন নাকি? তখন হাই স্কুলের মধ্যে। এই স্কুলটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ছিল, তো সেইখানে ক্লাস 5টা পড়ি। তখনকার বই পড়া খুব একটা আমার মনে পড়ছে না, ক্লাসের বই হয়তো পড়েছি। আর ক্লাস 6 থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে আমরা ঢাকায়, আমি ঢাকায়, এবং ঢাকার তৎকালীন প্রিয়নাথ হাই স্কুলে ভর্তি হই 1951 সনের জানুয়ারি। কোথায় ছিল? পুরান ঢাকা? এটা নওয়াবপুর। তখন থেকে তো স্কুলের পাঠ্য বই তো অবশ্যই পড়ি, এবং বাড়িতে পড়ার কিছুটা অভ্যাস হয়ে যায়। এবং আমার বাড়িতে আমার বাবা মা, বাবা তো বিএ পাস, তিনি ইংরেজি বেশি পড়তেন। রেগুলার ইংরেজি খবরের কাগজ দৈনিক আসতো, এবং স্টেটসম্যানেরও রবিবারের সংখ্যাটা আসতো তখন। আর আমার মা প্রাইমারি বিদ্যা শেষ করার পরে তো বিয়ে হয়ে যায়, স্কুলে যাওয়া হয় নাই, কিন্তু সারা জীবন দেখতাম 90-এর উপরে বয়স পেয়েছিলেন, তিনি পড়তেন, সবসময় পড়তেন। এগুলো আমাদের দেখা। মায়েদের মধ্যেও তখন প্রচুর বই পড়ার অভ্যাস ছিল। আমার মায়ের ছিল, আর বাবারও ছিল। বিদেশে ওই কলকাতার সব পত্রপত্রিকা, বই, এগুলো বাড়িতে ছিল। স্কুল থেকে দেয়াল পত্রিকা বের হতো, আমরাও করতাম। আমি বয় স্কাউট করতাম। আমাদের স্কাউটিংয়ের জন্য একটা আলাদা ঘর ছিল, 4টি দেয়াল, 4 দেয়ালে 4 জন পেট্রোল লিডার, আমি একজন পেট্রোল লিডার ছিলাম। তো অভ্যাস, আমাদের স্কুলের টিচাররা, বাংলার অধ্যাপক ছিলেন কাজী নুরুল হক স্যার, বই পড়তে আমাদেরকে উৎসাহ দিতেন। কি ধরনের বই আপনাদের তখন বেশি পড়া? তখন আমাদের, আমার মনে আছে, ডিটেকটিভ বই বেশি পড়তাম, এবং ভ্রমণ কাহিনীও। মহাপ্রস্থানের পথে, এটা 9-10-এ পড়েছি, এবং অন্যান্য বইও পড়তাম, ভ্রমণ কাহিনী, ডিটেকটিভ বই। আবার আমার সাথে আমার এক বন্ধু, সে আবার খুব বড় খেলোয়াড়, পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটি ব্লু, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। সে আবার ডিটেকটিভ গল্প লিখত। ভারতীয় দূতাবাসের যে সাংস্কৃতিক কেন্দ্র, এটা নবাবপুর, এখনকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তখন বলতো জিন অ্যাভিনিউ, সেইখানে ছিল। এবং আমাদের হাঁটা পথে 15 মিনিট লাগতো যেতে। আমরা ছুটির দিনে সকালে যেতাম, একেবারে বিকালে সারাদিন ওখানে বই পড়তাম। এবং আমার পড়ার স্পিড খুব কম, হয়তো ঘন্টায় বাংলা হলে 30 পৃষ্ঠা, ইংরেজি হলে আরও কম। আমার এই বন্ধু মুজিবুর রহমান, সে অত্যন্ত দ্রুত পঠন তার অভ্যাস ছিল। আমি যখন জিজ্ঞেস করতাম, তুই তো পড়িস না, তুই তো খালি পাতা উল্টাস, বলে ধরে দেখ পারি কি না। আসলে খুবই ফাস্ট রিডার থাকে না। এটা অবশ্য আমাদের দেশে শেখানো হয় না। আমেরিকা বা অন্যান্য দেশে যারা উচ্চশিক্ষায় যায় তাদেরকে এটা বলাই হয় যে দ্রুত পঠন শিখতে হবে। হ্যাঁ, আমরা যেমন শুনেছি শেরে বাংলাকে ফজলুল হক, উনিও নাকি খুব ফাস্ট রিডার ছিলেন, এবং খুব তাড়াতাড়ি পড়ে যেতেন, এবং যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উনি বলতেও পারতেন। উনি তো অসাধারণ মেধাবী, অঙ্কের ছাত্র ছিলেন না, বাগ্মী, অসাধারণ মেধাবী। তো সেরকম তো আছেই, বঙ্গবন্ধু যেরকম অসাধারণ মেধাবী, এত মনে রাখতে পারতেন, এই যে তিনি লিখেছেন যে। তো যাই হোক, তো আমার ছেলেবেলায় ডিটেকটিভ এগুলো পড়তাম। শরৎচন্দ্র তো অবশ্যই পড়েছি, বুঝি না বুঝি। আর প্রবোধ কুমার সান্যালের মহাপ্রস্থানের পথে।
আমার মনে আছে এটা একটা দুঃসাধ্য কাজ ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য ক্লাস 10-এ টেস্ট পরীক্ষার পরে আমি লুকিয়ে পড়তাম। তখন তো পাঠ আমার বন্ধ, তখন তো বুঝি নাই দিবারাত্রির কাব্য তো খুবই দার্শনিক একটা চিন্তার গ্রন্থ। তো এরকম শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এবং এই ডিটেকটিভ যেগুলো আছে বাংলাদেশের, জসিমউদ্দিন তো সবাই পড়ে। আবার জসিমউদ্দিনকে বেশি ভালো লাগতো এই জন্য, আমি যখন ফরিদপুরে থাকতাম কালুখালী, তার বাড়ি অম্বিকাপুর খুব কাছে, তো নিজের মনে হয় তো। এবং আমরা সেই আসমানির কথাও জানি যে ওখানে একজন মেয়েকে নিয়ে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ওই যে শিখেছি তখন। আমার পড়ার অভ্যাস কিন্তু বাড়ি ছিল খুব ছোট, 2 রুমের, 6-7 জন ভাই বোন এরা সব মিলে থাকতেন। তো নিজস্ব কোনো টেবিল ছিল না, শেয়ার করা টেবিল, লুকিয়ে পড়তে হতো রাতের পরে। তো লাইব্রেরিতে গিয়ে পড়তাম একেবারে। কলেজে পড়াশোনা করেছেন পরে? আমার নওয়াপুর স্কুলের পরে ওখান থেকে ম্যাট্রিক পাস করলাম, তারপরে ঢাকা কলেজ। লাইব্রেরিতে পড়তাম, বই কিনতাম, তো বেশি পয়সা তো ছিল না, 2-4টে বই কিনতাম। সেন্ট্রাল লাইব্রেরিতে? ইউনিভার্সিটি সায়েন্স লাইব্রেরি, আর এটা ছিল সেন্ট্রাল লাইব্রেরি, 2 জায়গাতেই পড়তাম। আর আমি পরীক্ষার জন্য পড়তাম মূল বই সব সময়, টেক্সট। এবং পরীক্ষার দিনও আমি লাইব্রেরিতে সকালে গিয়ে বইগুলো দেখে তারপরে যেতাম, এরকম একটা অভ্যাস ছিল। তো এই অভ্যাসটা আমার রয়ে গেছে এবং সব সময় আমার হাতে বই থাকতো। বইয়ের প্রতি নেশাটা কীরকম, আমি যখন অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ডিপার্টমেন্টে গিয়ে নোটিশ বোর্ডে দেখলাম একটা নোটিশ, এই ছেলেমেয়েরা অনার্সে বিভিন্ন বিষয়ে ফার্স্ট হয়েছে, এদেরকে 100 টাকার বই উপহার দেওয়া হবে, এদের নাম এই। তখনই আমার মনে হয়েছে, আরে আমি যদি হতে পারি আমি পাবো 100 টাকার বই। 100 টাকা তো অনেক টাকা। অনেক টাকা। তখন আমি সত্যি তো অনার্সে ফার্স্ট হলাম, খুব বড় রকমের ফার্স্ট। সেক্ষেত্রে স্যার এই বইটাই আপনার জন্য একটা অনুপ্রেরণা ছিল? বই আমি কিনলাম 100 টাকা দিয়ে, তখন 7টা বই কিনলাম। টেগোর সেন্টিনারি ভলিউম, এই যে এত মোটা, সেটা তখন 12 টাকা না 14 টাকা, এই কিনলাম। 6টা বই পেলাম আমি 100 টাকায়। তো এগুলো তো অনুপ্রেরণা। স্যার এখানে আমার একটা প্রশ্ন, আপনি তো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অধ্যাপনা করেছেন, তো তখন কি এই বিষয়টি চালু ছিল যে 100 ভালো করলে টাকার অঙ্কটা হয়তো বাড়িয়ে দিতে পারতো, বা এরকম কোনো কিছু ছিল কিনা? বা এইটা ছিল আমাদের সময়ে, স্কলারশিপ ছিল একটাই, KNS, কালী নারায়ণ স্কলারশিপ। সমগ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে যে ফার্স্ট হয় KNS পান। এটা ম্যাথমেটিক্স, ফিজিক্স এরাই বেশি হতো। ইকোনমিক্সের পরবর্তীকালে মির্জা নুরুল হুদা আমাদের মন্ত্রী ছিলেন, তিনি পেয়েছেন। এরকম KNS এক নামে একজন সারা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ। এই যে ডিনস অ্যাওয়ার্ড প্রতি বিভাগের জন্য দেয়, কদিন আগে আমার আর্ট সায়েন্স বিভাগে দেওয়া হলো, তার আগে ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর দিলেন। এগুলো ভালো, তবে এগুলো টাকা দেয়, ক্রেস্ট দেয়, বই তো দেয় না। এই বই দেওয়ার অভ্যাসটা ফিরিয়ে আনা উচিত। আমরা প্রায়ই বলে থাকি বর্তমান প্রজন্ম বই বিমুখ, পড়ছে না। আলাদা পকেট বুক, পড়া শেষ হয়ে গেল ফেলে রেখে চলে যায়। আমরা প্রায়ই বলে থাকি বর্তমান প্রজন্ম বই বিমুখ, পড়ছে না। আপনার কি মনে হয় কেন পড়ছে না? পড়ছে না যে এটা তো বুঝতেই পারছি। তারা আসলেই দেখছি, আমি এখন আবার 14 বছর পরে পড়াতে গেছি, এমেরিটাস প্রফেসর পড়াতে হবে এমন না, তবু আমি বিভাগীয় প্রধানের অনুরোধে এবং আমার ইচ্ছায় পড়াতে শুরু করেছি। গত 1 বছর পড়ালাম। এরা তো বই পড়তে চায় না, বই হাতে নেয় না। আমি মোটামুটি হতাশ। এর মধ্যে কয়েকজন আছে এবং বেশিরভাগ এরা মেয়েরা, ওরা পড়ে। সবার হাতে স্মার্টফোন, কিছু জিজ্ঞেস করলে স্যার একটু দেখে নেই, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে, গুগল সার্চ করে চট করে বের করেও ফেলে। কেউ কেউ ভীষণ এক্সপার্ট, যেটা আমরা হয়তো পারি না। তো এখন এই বইয়ের প্রতি আকর্ষণটা খুব কম। আমি যতই বলি যে একটা অন্তত বই সাথে করে নিয়ে আসবে, তোমার একটা ব্যাগ থাকে, তো সেই ব্যাগে অনেক কিছু থাকে, 1-2 বই। স্যার সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের কি একটু এক্ষেত্রে ভূমিকা রাখা উচিত? এটা আমি বললাম একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার, যারা পরিণত বয়সের ইত্যাদি, তারা তো 18 বছরের উপরে বেশিরভাগই, এবং তারা ভোটার, সুতরাং তাদের একটা নিজস্ব তৈরি হয়, ব্যক্তি স্বাতন্ত্র্য আছে, থাকতে হবে। কিন্তু প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল অথবা কলেজ, এইখানে আমার বাড়িতে যেটা দেখি, আমার মেয়েরা তো পাশ করে গেছে, তারা ইউনিভার্সিটিতে, একজন ইংরেজি সাহিত্যে পড়তো, একজন ইকোনমিক্স, দুজনেই ভালো ছাত্রী। তো ইংরেজি সাহিত্যে যে তার কিন্তু পড়ার অভ্যাস আছে,
প্রচুর পড়তে হয় ইংরেজি সাহিত্যে, টেক্সট পড়তে হয়, টেক্সটের সাথে সম্পর্কিত বিভিন্ন বই পড়তে হয়। এবং যেহেতু একটু ভালো স্টুডেন্ট ছিল, সে বেশি পড়তো। তার বইয়ের কালেকশনও কিন্তু কম না এখনই তার বাড়িতে বইয়ের জায়গা হয় না। আর ইকোনমিক্স যে, সে অঙ্কটা পড়তো বেশি, সে কিন্তু বাইরের বই বেশি পড়তো না। ওই যখন স্কুল কলেজে ছিল তখন হুমায়ুন আহমেদ দুজনেই পড়তো বা এরকম, কিন্তু যখনই বড় হয়ে গেল তারা টেক্সট বই ছাড়া পড়ে না। আমার বাড়িতে এত বই, কোনো বই নামিয়ে দেখতে চায় না। ও বলে না, আমার টেক্সট বই পড়লেই হবে। এখানে অভ্যাসের একটা ব্যাপার, অভ্যাসের ব্যাপার, যদিও গড়ে তুলতে হয়। পরিবেশ আছে, মানে বলি না পরিবেশ তো আমার বাড়িতে তো বই ছাড়া প্রচুর বই, প্রত্যেক ঘরে ঘরে বই। আমার মেয়ের ওই ঘরে বিরাট আলমারি ভরা বই, কিন্তু ওর নির্দিষ্ট কিছু বই ছাড়া খুব একটা পড়তে চায় না, গল্পের বই পড়তে চায় না। এখন ওরা সিনেমা দেখে টেলিভিশনে, স্মার্ট টেলিভিশন, স্মার্টফোন, এইভাবে বইয়ের চাহিদাটা একটু কমে গেছে। তবে পড়ে, একেবারে পড়ে না তা বলবো না। না, মানে আমার যেটা মনে হয় যে এটা নগরায়ন বা কিংবা যদি আমি পুঁজিবাদকেও টেনে আনি, এখন আমরা যা কিছুই করি সব কিছু যেন গ্রাসাচ্ছাদনের দিকে নজর। আমরা যে নিজেকে একটু তৈরি করব, মনটাকে একটু সাজিয়ে নেব, এই মনোবৃত্তি মনে হয় অনেকটাই কমে গেছে। না, এখন আমরা কথায় কথায় পুঁজিবাদ বলি। হ্যাঁ, একসময় বলতো সর্দি কাশি হলে CIA দায়ী, এখন সর্দি কাশি হলে পুঁজিবাদ দায়ী। তো হতে পারে, কিন্তু পুঁজিবাদী দেশেও তো লোকেরা বই পড়ে, প্রচুর পড়ে। আমেরিকায় প্রচুর বই, পত্রপত্রিকায়, ইংল্যান্ডে, আমেরিকায়। ইংল্যান্ডের কথাই আছে না, ট্রেনে যাচ্ছে কেউ এদিক ওদিক তাকায় না, খবরের কাগজটা পড়ে। জাপানিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাত হ্যান্ডেলে আর এক হাতে বই, আলাদা পকেট বুক, পড়া শেষ হয়ে গেল ফেলে রেখে চলে যায়। প্লেনে ভ্রমণ করছে, বই পড়ছে, বইটা সাথে করে আর নিয়ে যায় না, ওইটা ওইখানেই রেখে চলে যায়। তো অভ্যাসটা আছে, পুঁজিবাদী সমাজেও আছে এবং সমাজতান্ত্রিক সমাজেও আছে। এখন জানি না সৌদি আরবে ওরা কতটা পড়ে। আমার ভাই, তিনি PhD করেছেন পাবলিশিংয়ের উপরে, সৌদি আরবে 20-22 বছর মাস্টারি করেছেন, তো তারও পড়ার অভ্যাস। তো এখন এটা ঠিক, আজকাল তরুণদের মধ্যে বই পড়ার বাইরের বই যেটাকে বলে, টেক্সট বইয়ের বাইরের বই, এটা পড়ার অভ্যাসটা একটু কম, অন্যান্য আকর্ষণ অনেক বেশি। স্যার, শেষত আমি জানতে চাই, শিক্ষক হিসেবে আপনি নিশ্চয়ই আপনার ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন বই পড়বার ব্যাপারে। বই পড়া অভ্যাসের মধ্যে আনা উচিত এবং বই পড়ে আনন্দ পাওয়া যায়, পাবে। এবং সচিত্র বই তো অনেক বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর বই বের হয়। তবে হ্যাঁ, বই একটা হলো কাঠখোট্টা ধরনের বই, অথবা দেখতে ভালো লাগে না, আকর্ষণীয় না। এই আকর্ষণীয় করা বই, ইলাস্ট্রেটেড বই, সচিত্র বই, সেগুলো তরুণদের জন্য খুব ভালো। মুস্তাফা আলীর বই আমাদের সময় পড়তে শুরু করলে আর রাখতে পারতাম না। হুমায়ুন আহমেদের বই পড়ে, জাফর ইকবালের বই পড়ে, সৈয়দ মঞ্জুরুল ইসলামের কঠিন বই সেটাও পড়ে। তো বই তো পড়তে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য। স্যার, আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনার জন্য একটা বই, আমাদের একটা রীতি বলতে পারেন। খুব ভালো, তো আনন্দের সাথে গ্রহণ করলাম, এর চেয়ে ভালো উপহার আর হয় না। আর যখন ব্যক্তি নিজেই দেন, লেখক, আরও বেশি আনন্দের। থ্যাংক ইউ স্যার। অরুণ কুমার বিশ্বাস, ধন্যবাদ। বলা যায় প্রতিদিনই আমি কবিতা লিখি। কবিতাকে ধরা যায় আর ছড়া ধরা দেয়। আপনি বই পড়তে চান, কিন্তু মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়েন ঠিক কী বই পড়বেন। আমাদের এবারের পর্বে আমরা সেরকম কিছু বইয়ের হাইলাইটস জানিয়ে দিচ্ছি, দেখুন তো আপনার পছন্দ হয় কিনা। আসলে প্রকৃতির সাথে প্রেম, মানে এটা একটা ওতপ্রোতভাবে জড়িত। আর কবি মাত্রই প্রেমিক, প্রেম না থাকলে কবিতা লেখা যায় না। আর এর ভিতরে প্রকৃতি প্রেম জিনিসটা মানুষের মনের ভিতরেই এটা বাস করে। যে আমার বাবা একজন কবি ছিলেন, আমার বাবার মৃত্যুর মানে একদম ক্ষণকাল পূর্বে বলা চলে আমি কবিতা লেখা শুরু করেছি। তা আমার বাবার যে মৃত্যু এবং ওনাকে হারানোর যে শোক, মূলত এটা থেকে আমার কবিতা লেখা শুরু। এবং আমি যখন শুরু করলাম, মানে পাঠকের ভালোবাসা, দেখা গেল যে আমি যখন লিখছি, মানে আমার একটা পাঠক তৈরি হলো, যে যারা আমার লেখা পছন্দ করছে, বলছে যে লিখো আরও। তা তাদের উৎসাহী মূলত আমি লিখলাম নৈশব্দের শব্দ। এখানে 130টা কবিতা আছে। বলা যায় প্রতিদিনই আমি কবিতা লিখি। এমনও হয় যে আমি 2টো কবিতাও লিখি। এই বইটার নামটা আমার ভিতরে আরেকটা দাগ কেটেছে,
যে প্রকৃতি আসলে আমি বড় হয়েছি ঢাকা শহরে মতিঝিল এজিবি কলোনিতে, তা ওখানে তো আসলে প্রকৃতিকে আমি সেভাবে পাইনি। আমেরিকার পশ্চিমে প্রশান্তর কাছে আমি গেলাম, বা ওখানে কলম্বিয়া নদী বা উইলামেট নদী, পোর্টল্যান্ড শহর, মানে আমার মনকে একটা গভীর নাড়া দিল। মানে ওখানের যে পাহাড়, সমুদ্র, তারপরে মাউন্ট হুডের যে চূড়া, মানে আমার ভিতরে এত গভীরভাবে ছায়া ফেললো, যেটা ঢাকা শহরের থেকেও হয়তো তুরাগের কুলে আমি ওভাবে যেতে পারিনি, বা বুড়িগঙ্গার পাড়েও আমি দাঁড়াতে পারিনি, কিন্তু আমি সেটা পেরেছি প্রবাসে গিয়ে। পেশাগতভাবে ব্যাংকার ছিলাম, ব্যাংকে চাকরি করেছি প্রায় 32 বছর। আমি নাম দিয়েছিলাম, প্রথমত প্রস্তাব করেছিলাম সরাসঞ্চিতি। তো একদিন আলাপ প্রসঙ্গে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বলছিলেন যে না, তুমি সঞ্চিতি শব্দটা যদিও ব্যাংকাররা ব্যবহার করে, কিন্তু এটা আসলে এখনও ডিকশনারিতেও আসে নাই, এটা খুব একটা পরিচিত নয়, এটা নিয়ে হয়তো বিতর্ক হবে, তুমি এটার নাম সঞ্চিতা দিয়ে দাও। সঞ্চিতা দিলে মোটামুটি এটা খুব গ্রহণ। আমার কথাটা খুব মানে পছন্দ হলো, আমি সানন্দে রাজি হয়ে গেলাম এবং আমি আমার এই ছড়া সঞ্চিতা নামকরণ করলাম। আমি ছড়াতে সেই অশিক্ষিতের পটুত্ব যেটা বলেছেন অন্নদা শঙ্করের রবীন্দ্রনাথ, সেই অশিক্ষিতের পটুত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করি। কবিতাকে ধরা যায় আর ছড়া ধরা দেয় একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করার শর্তে। তো ছড়া যেহেতু তার নিজের ইচ্ছায় পরিবেশ সৃষ্টি সাপেক্ষ, এই জন্য ছড়া কষ্টকর। সেই কষ্টকর কাছে মোটামুটি এই ছড়ার মূল যে সুর এবং যে মূল যে পরিবেশ, সেটা অক্ষুণ্ণ রেখে আমি ছড়া লেখার চেষ্টা করেছি। ডিটেকটিভ অলোকেশ রয়, আপনারা জানেন তার ক্ষেত্রে দুজন সহযোগী রয়েছে, ক্রাইম রিপোর্টার আসিফ ইমরুল এবং সেই সঙ্গে রয়েছে উর্বি বোস। তারা একের পর এক নতুন নতুন রহস্য খুঁজে ফেরে, কিন্তু সমস্যা হলো সবসময় কিন্তু তারা যে রহস্য খুঁজতে গিয়ে সফল হয় তা নয়। তারা তখন কি করে, তারা সবাই মিলে এক টেবিলে বসে এবং কফি খায়, এবং বেচুরাম নামে তার একজন সহযোগী রয়েছে যিনি কিনা তাদের সেই নানান মজার মজার খাবার সাপ্লাই দিয়ে থাকেন। এখানে বিষয়টি হলো এই যে রহস্য মানে কি শুধুই রহস্য, তার আশেপাশে আরও অনেক কিছু বিষয় কিন্তু জুড়ে থাকে, যেটি কিনা আমাদের ডিটেকটিভ অলোকেশ রয় অত্যন্ত চৌকস এবং বুদ্ধিদীপ্ততার সঙ্গে খুঁজে ফেরে। এবারে আমি একটি প্রশ্ন করছি, আমাদের প্রশ্ন আসলে আমাদের ডিটেকটিভ অলোকেশ রয়ের সহযোগীটির নাম কি? অপশন এ বেচুরাম, অপশন বি কানাইলাল এবং অপশন সি রজব আলী। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি সহ আমাদের ইমেইলের মাধ্যমে। এবার জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বের পুরস্কার বিজয়ীর নাম। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল ডিটেকটিভ ফিকশন রাইটার আগাথা ক্রিস্টি কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ ক্রাইম কুইন। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন বান্দরবনের রোয়াংছড়ি থেকে অসীম রায় ত্রিপুরা। আপনাকে অভিনন্দন। আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো অভিজ্ঞতা কিংবা তথ্য জানাতে পারেন আমাদের। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমি অরুণ কুমার বিশ্বাস বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।